যদি যে কথাটা আমরা সবসময় উচ্চারণ করি বিচারহীনতার সংস্কৃতি অথবা সুবিচারের সংস্কৃতি, যদি আমরা অন্য অন্য দেশের ক্ষেত্রে দেখি, এই দুটো কম্পেয়ার করে রাষ্ট্রীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে এর প্রভাব বা নেতিবাচক প্রভাব, অর্থাৎ সুবিচারের সংস্কৃতির প্রভাব আর বিচারহীনতার সংস্কৃতির প্রভাব, নেতিবাচক প্রভাব, এই দুটোকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন যদি কম্পেয়ার করা হয় ব্রিটেনের সঙ্গে বা অন্যান্য উন্নত রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের? আসলে দেখেন, একটা একটার সাথে আরেক অঙ্গাঙ্গিভাবে জড়িত। শুধুমাত্র বিচার বিভাগকে যদি আমরা ক্রিটিসাইজ করি তাহলে হবে না। তার কারণ হচ্ছে এটা রাষ্ট্রের অন্যান্য অর্গানের সহযোগিতার দরকার। আমরা যদি অন্য ফর এক্সাম্পল পলিটিক্যাল ইনস্টেবিলিটি যদি থাকে, পলিটিক্যাল মেরুকরণ যদি থাকে, সমাজের অস্থিরতা থাকে এবং ল যদি ডাজ নট টেক ইটস ওন কোর্স সেভাবে যদি থাকে, তখন তো যা হওয়ার হবে। ইংল্যান্ডে আপনি চিন্তা করতে পারবেন না একজন মন্ত্রী বা অ্যাটর্নি জেনারেল জাজকে ফোন করবে, এটা আনথিঙ্কেবল। আমি তো 25 বছরের উপরে আমার প্র্যাকটিস হয়ে গেল। আই হ্যাভ ফুল রাইট অফ অডিয়েন্স ইন অল কোর্ট অফ দ্য ইউকে ইনক্লুডিং সুপ্রিম কোর্ট। গত 15 বছর নিম্ন আদালত নিয়ন্ত্রণ করেছেন অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক খাদ্য প্রতিমন্ত্রী। আমি বলি 25 বছর ধরে অভিজ্ঞতা করতেছি, আমি প্র্যাকটিস করতেছি এবং আই হ্যাভ ফুল রাইট অফ অডিয়েন্স ইন অল কোর্টস অফ ইউকে ইনক্লুডিং ইউকে সুপ্রিম কোর্ট। একটা পিয়নকে, একটা বেঞ্চ অফিসারকে একটা টাকা কখনো দেবেন আনথিঙ্কেবল ইন দ্য ইউকে। বাংলাদেশে কী হয় আপনি ভালো করে জানেন, হাইকোর্টে যান, লোয়ার জুডিশিয়ারিতে যান এবং দে আর ওয়েল পেইড। ব্রিটিশ প্রধানমন্ত্রীর বেতন হচ্ছে 163,000 পাউন্ড, হোয়ার এজ লর্ড চিফ জাস্টিসের বেতন হচ্ছে 294,000 পাউন্ড। আচ্ছা, এত ওয়েল পেড। হাইকোর্টের জাজের বেতন হচ্ছে মোর দেন হোয়াট ব্রিটিশ প্রাইম মিনিস্টার্স গেট। সুতরাং সব দিক দিয়ে আপনাকে বিবেচনা করতে হবে। পলিটিক্যাল ইন্টারফারেন্সের কোনো প্রশ্ন হয় না। এই যে বেইলের ব্যাপারটা দেখেন, হাইকোর্টে বা কোর্ট অফ অ্যাপিলে বেইল রেয়ারলি ইউকেতে যায়। বেইল ম্যাটারটা 99% ডেল্ট হয় আইদার ম্যাজিস্ট্রেট কোর্টে অথবা সিরিয়াস অফেন্স হলে ক্রাউন কোর্টে। এই হাইকোর্টে আপনি বেইল পাবেন না, যাই না, রেয়ার। কিন্তু এখানে তো আপনি হাইকোর্ট বিধি থাকে বিভিন্ন বেঞ্চ বেইলের ব্যাপারে। তো এই জন্য বললাম যে যদি আপনি আইনকে যদি তার নিজস্ব গতিতে চলতে না দেন, তখন বিভিন্ন ধরনের উপসর্গের সৃষ্টি হয়। তখন আপনি একটাকে আইডেন্টিফাই করে কিন্তু সলভ করতে পারবেন না। আপনি মনে করেন ওখানে তো জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট, পলিটিক্যালি তারা ক্যাট অ্যান্ড মাউস পার্লামেন্টে ডিবেট করে, কিন্তু ওয়ান্স ইট গোজ টু কোর্ট আর কোনো কথা নাই। আপনি পুলিশ, ইংল্যান্ডে পুলিশের হাতে অস্ত্র নাই। রায়ট হয়ে গেল 2012-তে, পুলিশ একটা বুলেট খরচ করে নাই, কিন্তু তার 5 তারিখের আগে তো আমরা দেখলাম পুলিশ একবারে শুটেড সাইট এভাবে আচরণ করেছে। তো এই জন্য বললাম যে অনেক কিছুর সমষ্টি হচ্ছে যে সমাজটা কীভাবে চলবে। আমাদের এখানে একটা ওয়েল রিচ সংবিধান ছিল, আছে। পৃথিবীর খুব কম দেশে এত ডিটেইল সংবিধান আছে। আপনি জাতিসংঘ কী বলে ইউনাইটেড স্টেটের সংবিধান দেখেন, বাংলাদেশের সংবিধানের চেয়ে আরও অনেক ছোটো। ইউকে যেখানে আমি বসবাস করি, লিখিত কোনো সংবিধানই নাই। তাদের সংবিধানটা হচ্ছে বিভিন্ন অ্যাক্ট, বিভিন্ন ট্র্যাডিশন, কনভেনশন, এগুলা। কিন্তু আমাদের এত থাকার পরেও তো, কালকে আমার ইকতেদার সাহেবের সাথে আলাপ হলো, 94-এর 3-তে স্পষ্ট করে লেখা আছে হাইকোর্টের সিটিং জাজদেরকে আপনি বিভিন্ন ট্রাইব্যুনালের মেম্বার বানাতে পারবেন না। কিন্তু এটা অহরহ হচ্ছে। হাইকোর্টের জাজদের একটা আলাদা স্পেশাল পজিশন আছে, কনস্টিটিউশনাল পজিশন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তো আপনি জেনারেশন ব্যবহার করবেন, তারা লাভজনক পদে যেতে পারবেন না। কিন্তু যখনই আপনার দরকার হলো বিভিন্ন অ্যামেন্ডমেন্ট দিয়ে আপনি ওদিকে মানে বিভিন্ন ধরনের সাবক্লজ ঢুকিয়ে দিলেন। এটা তো হতে পারে না। এটা তার কারণটা কি? জাজদের উপর, কোর্টের উপর মানুষের আস্থা, আশা ভরসা থাকবে, এইটাকে মাথায় রেখেই তো, যাতে করে জাজদেরকে ওয়েল পেইড রাখা হয়, অন্য কোনো প্রফেশনে তাদেরকে যেতে না হয় বা যাদেরকে ইউজ করা না হয়। কারণ মানুষের আস্থার জায়গা তো একটা বডির মধ্যে থাকতে হবে। কিন্তু আপনি দেখেন, বিচারপতি রিটায়ারমেন্টের পর আপনি নিয়ে গেলেন, সাংবিধানিক বার হচ্ছে যে আপনি ওখানে যেতে পারবেন না, কিন্তু ওইটাকে বাইপাস করার জন্য আপনি সাবক্লজ ঢুকিয়ে দিলেন। এই যে মেরুকরণ করা হয়, আপনি জাজ নিয়োগ দিবেন, কিন্তু দেখবেন যে আমার কে পারপাস সার্ভ করবে। আপনি যাকে দেওয়ার কথা আউটস্ট্যান্ডিং, যেমন আমরা ফর এক্সাম্পল আমরা কারেন্ট প্রধান বিচারপতির কথা বলতে পারি। এখন বর্তমানের বাংলাদেশের যে চিফ জাস্টিস,
উই ক্যান কম্পিট উইথ দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, পাকিস্তান, ইভেন ইউকে সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট। বাহ, তার যে একাডেমিক হ্যাঁ, মানে qualification, হ্যাঁ। কোয়ালিফিকেশন, অক্সফোর্ড থেকে ল করেছেন, ঢাকা ইউনিভার্সিটির ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলেন, আমেরিকার একটা নামকরা ইউনিভার্সিটিতে পিএইচডি করেছেন। কিন্তু তাকে ডিঙিয়েও তো তার তাকে দুনিয়াতে প্রধান তাকে বিচারপতি ডিঙ্গিয়ে, করা আমরা আগে হয়েছে। সুপারসিড বললাম, তাকে অনেক কয়েক বছর ডিঙ্গিয়ে, যদি এই পরিবর্তন না হতো আগামী বছর সেপ্টেম্বর অক্টোবরে উনি রিটায়ারমেন্টে চলে যেতেন। অর্থাৎ দ্য নেশন ওয়াজ ডিপ্রাইভড ফর 5-6 ইয়ার্স অফ হিজ সার্ভিস। আমরা কাদেরকে ডিঙ্গিয়ে নিয়ে আমরা দেখতাম, আমরা জানি ইতিহাস। তো এই জন্য বললাম যে দেখেন, যে এভাবে যদি পলিটিক্যাল ইন্টারফারেন্স যদি না হয়, জুডিশিয়ারি যদি তাদের মতো চলতে দেওয়া হয়, এবং সেখানে যদি ক্রিম মেধাবী ট্যালেন্টদেরকে নিয়োগ দেওয়া হয়, কারণ আমরা যদি মেধাবীদের নিয়োগ দেওয়া না হয় তখন হবে কি, লোয়ার কোর্টে কিন্তু মেধাবীদেরকে নিয়োগ দেওয়া হয় অত্যন্ত কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে, কিন্তু হাইকোর্টে যদি আপনি মেধাবীদেরকে দেওয়া না হয়, তখন ওই যে বলছিলেন যে জ্যেষ্ঠতার ব্যাপারে, তখন তো দেখবেন যে কিছু মেধাবী থাকবে, কিছু লেস, কিছু থাকবে পলিটিক্যাল অ্যাফিলিয়েশন, কিছু আমাদের লোক ওদের লোক, এইভাবে তখন মেরুকরণ হয়ে যায়। তখন আপনি দেখবেন কে দাঁড়ালো তার উপর নির্ভর করে সুবিচার পাবেন কিনা না, এটা তো হওয়ার কথা না। আপনি লিগেল পয়েন্ট থাকে ইংল্যান্ডে, আপনি যে কোনো লয়ার দাঁড়াক সুবিচার এক্সপেক্ট করতে পারেন।